সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ। অংশ নেবেন লাখো ভক্ত অনুসারী, বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনুস। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলার তদন্ত শেষের পথে। চাংখারপুল ও আশুলিয়ার গণহত্যার বিচার শুরু একসাথে, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামী। দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান শীর্ষ নেতারা। এবং চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন মৃত্যুফাত। সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, ঘটছে প্রাণহানি, উদ্বিগ্ন নগরবাসী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শুরুতেই পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের খবর। ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে আজ। বিশ্বজুড়ে শোকাহত ভক্ত অনুসারী সহ লাখো মানুষ এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হতে যাওয়া বিশ্ব নেতা ও রাজপরিবারদের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতোমধ্যে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রফেসর ইউনুস। কাজী শাহরিনের প্রতিবেদন। ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় গত সোমবার। এরপর বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন ক্যাথলিক কর্মকর্তা, রাজপরিবারের সদস্যসহ বিশ্ব নেতারা। পোপের মৃত্যুর পর 3 দিন তাকে সেখানেই রাখা হয় শ্রদ্ধা প্রদর্শনের জন্য। আজ ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। অনেক রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা পোপের শেষকৃত্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছেন প্রিন্স উইলিয়াম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। অনুষ্ঠানে আরও থাকবেন পোপ ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা সহ আরও অনেকে। এছাড়া বিশ্বজুড়ে শোকাহত ভক্ত অনুসারী সহ লাখো মানুষ যোগ দেবেন। এর পাশাপাশি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতোমধ্যেই পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন তিনি। এর আগে 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা। প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের প্রশংসাও করতেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার দেশের খবর। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ দিকে। চাংখারপুলে হত্যাযজ্ঞের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশনের তদন্ত দল। আর আশুলিয়ার লাশ পোড়ানো ও গণহত্যা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, চাংখারপুল ও আশুলিয়ার বিচার কাজ একসঙ্গেই শুরু হবে। কাজী বাপ্পুর প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলায় 79 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে 19টি ভিডিও, 2টি অডিও ক্লিপ, 11টি পত্রিকার প্রতিবেদন, 6টি মৃত্যু সনদ এবং আরও কিছু প্রমাণাদি। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে। এটি জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা, যেটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত অনেকটাই শেষ।
চলতি সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ প্রায় একই সঙ্গে শুরু হবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। হয়তো এক সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 12 জনকে গ্রেফতার রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি 3 ধাপে এই আবেদন করে। এর মধ্যে র্যাব ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জুলাই আগস্ট গণহত্যায় এ পর্যন্ত মোট 339টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে 22টি মিস কেসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে 141 জনের বিরুদ্ধে। তদন্ত চলছে 39টি মামলার। সমন্বয়ক সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তার সংখ্যা 24। এছাড়া প্রসিকিউশন টিমে আছেন চিফ প্রসিকিউটর সহ 17 জন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াত ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 7 প্রতিনিধি এতে নেতারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নির্বাচন চায় তারা। ফ্যাসিবাদ পতনে জামায়াতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখতে চায় বলেও জানান দলটির শীর্ষ নেতারা। এর আগে 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াত। আজকে ক্রাইসিস আমি যেটা মনে করি, গত 3টি টার্মের বহুদলের নির্বাচন এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত। দর্শক, এবার সরাসরি জানবো সেখানকার সবশেষ খবর। যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলামের সাথে। মনির, পরপর যেই বিগত 3টি নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের আসলে অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। আসলে ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থাই ছিল না বলতে যদি বলি সেটাও ভুল হবে না। তো সেই দায়বদ্ধতা থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে যে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু যে বিশেষ করে সরকারের যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং 11টি সংস্কার কমিশনের কিন্তু 5টি কমিশন তারা প্রায় 166টি প্রস্তাবনা জমা দিয়েছেন কিভাবে একটি কার্যকরী নির্বাচন উপহার দেওয়া যায়। এবং তারই অংশ হিসেবে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন এবং তাদের যে প্রস্তাবনা এবং রাজনৈতিক যারা নেতারা আছেন, দল আছে, তাদের যেই প্রস্তাবনা, মতামত সেটি নিয়েই কিন্তু তারা একটি সুন্দর এবং অবাধ নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই অংশ হিসেবে আমরা এখন আছি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে। তো ভেতরেই কিন্তু জামাত নেতাদের সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে বৈঠক চলছে এবং সেখানে কিন্তু জামাত নেতারা তারা কিন্তু বৈঠক শুরুর আগে আমাদের সাথে কথা বলেছেন এবং তারা যে বিষয়টি ফোকাস করেছেন যে সংবিধান সংস্কার, বিচার বিভাগ এবং জনপ্রশাসন সর্বোপরি তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স চেয়েছেন, এই প্রস্তাবনা জমা দিয়েছেন এবং বিশেষ করে আসন বন্টনে নির্বাচন ব্যবস্থায় সংখ্যানুপাতিক এবং দ্বিকক্ষ আসন বিশিষ্ট নির্বাচন ব্যবস্থা তারা চাচ্ছেন। এটি আসলে তাদের মূল দাবি। তবে জামাতের যে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের তিনি কিন্তু একটি কথা বলেছেন যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন বলতে মানুষ যেটি বোঝায় যে বাংলাদেশের একটি ইতিহাস সৃষ্টি করা একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সেই নির্বাচন দেওয়ার জন্য যদি কার্যত যে সংস্কার
করার কথা রয়েছে সেই সংস্কার যদি করা লাগে সেক্ষেত্রে তারা সময় দিতে তারা সময় দেবে এবং এমনটি বলেছেন। এবং সর্বোপরি যেই আলী রিয়াজ যে কথাটি বলেছেন যে তিনি আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে বিগত 15 বছরের জামাতের যে দুঃখ দুর্দশা এবং যে নির্যাতিত নিপীড়িতের কথা যে বলেছেন এবং সেই কথাটি বড় স্মরণ করিয়ে দিয়ে তিনি জামাতকে এই যে একটি গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন করার জন্য জামাতকে পাশে চেয়েছেন। সোনিয়া, এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক SK শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা এখন নিজ নিজ বিভাগে ফিরে যাবেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা অনশন করেন। কুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। তারা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করেন। অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, এবার সরাসরি জানবো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, কুয়েট ভিসি ও প্রো ভিসিকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন কি বলছেন আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বা কি দেখছেন জানাবেন। ধন্যবাদ সোনিয়া। গত 25শে এপ্রিল রাতে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কুয়েটের ভিসি এবং প্রভিসিকে অব্যাহতি দেওয়া হয়, এরপর থেকে আনন্দ প্রকাশ করেছে ছাত্ররা এবং এর আগে জানেন যে তারা আনন্দ মিছিল করেছেন। তবে আনন্দ মিছিল শেষে গত 24 তারিখ শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে যে তারা যে আনন্দ মিছিল করেছে, তারপরে তারা একটা সংবাদ সম্মেলন, তারা বলেছেন শিক্ষকদের সাথে যে এই আন্দোলন নিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেখানে ছাত্ররা বলেছেন যদি এই দূরত্ব সৃষ্টি তারা কমিয়ে আনতে চান এবং তারা যদি কোনো ধরনের ভুল করে থাকেন এই আন্দোলনের মাধ্যমে, তো শিক্ষকদের কাছে তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং তারা চাচ্ছেন খুব দ্রুতই যেন তারা তাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চান। এই লক্ষ্যে তারা শিক্ষকদের সাথে যোগাযোগ করারও চেষ্টা করছেন এবং তাদের সাথে আলোচনা বসার চেষ্টা করছেন, যেন কোনো ধরনের ভবিষ্যতে কোনো ধরনের দূরত্ব যেন না থাকে এই বিষয়টা নিয়ে। এবং কুয়েটের বর্তমান স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি ভিসি এবং প্রভিসি তার আগের যে এই একাডেমিতে ছিলেন, যে ডিপার্টমেন্টে ছিলেন সেখানে ফিরে গিয়েছে এবং আমরা শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কেউ এখন কথা বলতে রাজি নন। তবে তারা বলছেন যে আগামী 4 যে মে তারা একাডেমিক কার্যক্রম শুরু করবেন, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলতে থাকবে এবং ছাত্রদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে দূরত্ব সৃষ্টি হচ্ছে দূরত্ব নিরসনে এবং তারা চাচ্ছে যে আগামী একটা সুন্দর রাজনীতিবোধক কুয়েট প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশাই তারা করছে। সোনিয়া, এই ছিল সর্বশেষ পরিস্থিতি কুয়েট থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। বন্দর নগরীর চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন এক একটি মৃত্যুফাঁদ। সামান্য বৃষ্টি হলেই এতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ঘটে প্রাণহানির মতো ঘটনা। গত 5 বছরে এসব নালায় পড়ে প্রাণ গেছে অন্তত 9 জনের। তবুও কর্তৃপক্ষের টনক না নড়ায় উদ্বিগ্ন নগরবাসী। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় সুমন কুমারদের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম নগর যেন এক আজব শহর। জনদুর্ভোগ কমানোর গ্যারাকলে পদে পদে যেন মৃত্যুফাঁদ। 55 বছর বয়সী সালেহ আহমেদ থেকে 6 মাসের শিশু মেহেরিশও বাদ যায়নি এই ফাঁদের কবল থেকে। নগরবাসীর অভিযোগ, অধিকাংশ খালের 2 পাশে নিরাপত্তা বেষ্টনী এবং নালার উপর স্ল্যাব না থাকায় খাল নালাগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টির মধ্যে একটা শিশু অবুঝ বাচ্চা, 2 বছর 2.5 বছরের বাচ্চা খালে পড়ে মারা গেছে। কারণ এখানে পর্যাপ্ত কোনো প্ল্যানিং করে কাজ করা হচ্ছে না। হালকা বৃষ্টি হলে এদিকে একবার পানি লেভেল আর এদিকে হাঁটাই যায় না। বাসটা যদি আগে দিত তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। আমরা এই একটা
নবদাসী থেকে আমাদের মাছটাকে হারাতাম না। এটা না দিয়ে যদি ফাঁকা করে দিত, বহুত আগ থেকে একটা ডিসিশন নিত, তাহলে এরকম একটা দুর্ঘটনা হতো না। আর দুর্ঘটনা আজকে না, আরো অনেকদিন থেকে এরকম বিপদ হয়ে আসতেছে। সিটি কর্পোরেশনের অধীন এইসব খাল নালায় নিরাপত্তা বেষ্টনী না দিলে দুর্ঘটনা আরো বাড়বে বলে মনে করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। সিটি কর্পোরেশনকে আমরা একটা অনুরোধ করছি, মেয়র সাহেবও কিন্তু এটা ব্যাপারে খুবই আন্তরিক, উনিও এই কার্যব্যবস্থা নেবে হয়তো এই 2-3 মাসের মধ্যে। এই সমস্ত এরিয়ায় কিন্তু প্রোটেক্ট মেজারটা নিতে হবে, কারণ পুরো বর্ষার টাইমটা কিন্তু রয়ে গিয়েছে। চট্টগ্রামের সিটি মেয়র জানালেন, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাকি একটি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে চলেছে, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও আশা জানালেন তিনি। কোথায় স্ল্যাব নেই, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, এই রিপোর্ট অনুযায়ী দ্রুত প্রত্যেকটা ওয়ার্ডে ম্যানহোলের ঢাকনা এবং স্ল্যাবগুলো লাগিয়ে দেওয়া হবে, এবং যেসব নালা এবং খাল রিস্কি আছে, উন্মুক্ত আছে, সেখানে প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যদি টেম্পোরারি বেসিস হয়, সেখানে আমরা ব্যাম্বো দিয়ে সেটাকে আমরা প্রিভেন্ট করব। খালে পড়ে মৃত্যুর ঘটনাকে নাগরিক অধিকারের প্রতি অবজ্ঞা উল্লেখ করে এটি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাইলেন এই মানবাধিকার কর্মী। সামান্য বৃষ্টিতে পানি উঠে যাচ্ছে, আর সেখানে মানুষ ডুবে মারা যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে। এগুলো তো নাগরিক অধিকারের প্রতি চরম একটা অবজ্ঞা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাঙামাটির কাউখালী উপজেলায় একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা অটোরিকশার চালক ও যাত্রী। সকাল 10:30টার দিকে উপজেলার বেথনুবুনিয়া ইউনিয়নের মনাত্টেক আম বাগান এলাকায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার এক ব্যক্তি আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আবারও চলে যাচ্ছি দেশের বাইরের খবরে। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 168 জন। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ বন্ধ করে ইসরায়েলি মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করছে। এদিকে ভারত ও পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত 6 সন্ত্রাসী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের অমানবিক ও বর্বর হামলায় গাজায় চলছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত 1.5 বছরের ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 51,400। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ সৃষ্টি করছে। এর ফলে গাজায় খাদ্য ও সাহায্যের মজুদ পুরোপুরি ফুরিয়ে গেছে। কাশ্মীরের পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দুদেশের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া সহ সীমান্তেও চলছে গুলিবর্ষণ। এই উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ প্রস্তাব দেন। বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানের দূতাবাসের মাধ্যমে এ কঠিন সময় দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চায় ইরান। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্ন জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছেন অন্তত 6 সন্ত্রাসী। আহত হয়েছেন আরও 4 জন। এছাড়া কোয়েটার মার্কেট এলাকায় একটি বোমা হামলায় নিহত হয়েছেন 4 জন নিরাপত্তা কর্মী। অন্যদিকে থাইল্যান্ডের প্যারাশুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন 6 পুলিশ কর্মকর্তা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্যাংকক থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের একটি উপকূলীয় অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল।
প্রিমিয়ার ফুটবল লিগে কুমিল্লায় বিকেল 3:30টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান। লিগে প্রথম দেখায় ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছিল মোহামেডান। তবে প্রথম পর্বের আবাহনীর সঙ্গে দ্বিতীয় পর্বে বেশ পার্থক্য। শুধু স্থানীয় ফুটবলার নিয়ে দল গড়ে মৌসুম শুরু করেছিল আবাহনী। অন্যদিকে লিগে শীর্ষে থাকা মোহামেডানের 30 পয়েন্ট। আজ তারা জিতলে আবাহনীকে অনেকটা পেছনে ফেলতে পারবে 33 পয়েন্ট নিয়ে। এমন ম্যাচে কেউ পয়েন্ট হারাতে চাইবে না। এছাড়া মুন্সিগঞ্জের কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ আর ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচগুলো শুরু হবে বিকেল 3:30টায়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ। অংশ নেবেন লাখো ভক্ত অনুসারী। বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলার তদন্ত শেষের পথে। চাংখারপুল ও আশুলিয়া গণহত্যার বিচার শুরু একসাথে, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াত ইসলামী। দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান শীর্ষ নেতারা। এবং চট্টগ্রামে উন্মুক্ত খাল নালাগুলো যেন মৃত্যুফাত। সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, ঘটছে প্রাণহানি। উদ্বিগ্ন নগরবাসী। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।